বিলিং কাউন্টার ক্লোজ করব, তখন আমাকে কি কি করতে হয় এটা বিলিং কাউন্টার ক্লোজ করার জন্য? প্রথমত বিলিং কাউন্টার ক্লোজ করার জন্য ওই অ্যাপের মধ্যে সব আছে, ঠিক আছে? আমি কিন্তু একবারও অ্যাপ থেকে বেরোচ্ছি না, আমি বেরিয়ে কম্পিউটারে ডেস্কটপে ঢুকে আমি তোমার এক্সেল, পাওয়ার পয়েন্ট, হ্যান ত্যান এসব কিছু খুলছি না, আমার শুধু অ্যাপ নিয়েই কাজ। অ্যাপের মধ্যে একটা সাইট থাকে যেখানে লগ আউট বলে অপশন থাকে। তো লগ আউট করার পরে আমাকে ওখানে কিছু কিছু অপশন, একটা শিট থাকে, একটা অনলাইনে শিট থাকে এরকম টাইপের, ওই স্ক্রিনের মধ্যে থাকে। ওখানে তোমার দুটো টাইপের থাকে, একটা তোমার কাগজের এক রকমের একটা শিট থাকে, যেটা নর্মাল কাগজে একটা বড় প্যাড থাকে, প্যাডের ওখান থেকে প্রতিটা শিট ছিঁড়ে ছিঁড়ে আমরা প্রতিদিন লিখতাম। আর সেম একটা থাকে অনলাইনে, ডেস্কটপে অটোমেটিকলি উঠে যাবে, যখন তুমি লগ আউট করবে বা করতে চাইবে তখন অটোমেটিকলি উঠে যাবে। মানে সারাদিনে কত টাকার কি হয়েছে, কত টাকার কত টাকা তোমার কাছে আছে, বা ব্যাংকের মাধ্যমে কত টাকা লেনদেন হয়েছে, বা ক্রেডিট নোটে, গিফট কার্ডে, ডিসকাউন্ট ভাউচারে কত টাকা লেনদেন হয়েছে, সবকিছু ওখানে পুট করতে হয়। মানে ধরো ডেবিট কার্ডে তোমার বিল হয়েছে, ধরো ডেবিট কার্ডে তোমার বিল হয়েছে 1,00,000 টাকা, ঠিক আছে? ক্রেডিট কার্ডে তোমার বিল হয়েছে 97,000, এবং ক্রেডিট কার্ডের মধ্যে এক্সিস ব্যাংকে তোমার বিল হয়েছে 10,000, ব্যাংক অফ ইন্ডিয়াতে তোমার বিল হয়েছে 14,000, এসবিআই তে তোমার বিল হয়েছে 17,000, এইভাবে ধরো বিল হয়েছে। এবার ওই যে স্লিপটা থাকে না, যে চিটটা থাকে, ওর মধ্যে প্রত্যেকটা ব্যাংকের অনুযায়ী আমাকে লিখতে হবে যে কত টাকার বিল হয়েছে প্রতিটা ব্যাংকে। এটা আমি কার্ডের কথা বলছি, ঠিক আছে? শুধুমাত্র ডেবিট ক্রেডিট কার্ডের কথা বলছি। কোন ব্যাংকে কত টাকা ট্রানজাকশন হয়েছে সেই ট্রানজাকশনটা লিখতে হবে। আমার যে কাছে যে পেজটা আছে সেই পেজে আমি লিখবো পেন দিয়ে, আবার আমি ডেস্কটপের মধ্যে ওখানে আমি টাইপ করব, ঠিক আছে, কত টাকা হয়েছে। আচ্ছা, এরপরে যদি কোনো আমার কাছে যদি কোনো ক্রেডিট নোট থাকে, হ্যাঁ, ক্রেডিট নোটটাও আমাকে লিখতে হবে যে কত টাকা ক্রেডিট নোট ছিল আমার। আমি পেন দিয়ে আমি নর্মালি লিখবো, আর অনলাইনে আমি ওটাকে টাইপ করে আমি বসাবো। এইভাবে জিনিসটা আমাকে করতে হবে। তাছাড়া আমার কাছে কত টাকা আছে, মানে 1 টাকা থেকে 25 পয়সা থেকে শুরু হতো আমার সময়, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা। এখন মনে হয় 1 টাকাতে করেছে, কারণ 50 পয়সায় উঠে গেছে। তো 1 টাকা কতগুলো, মানে এই মোমেন্টে ধরো রাত তখন 9:30 বাজে, 9:30টার সময় আমার যে ক্যাশের ড্রয়ারটা, সেই ড্রয়ারের মধ্যে কত টাকা আছে সেইগুলো আমাকে লিখতে হবে। তো আমি দেখলাম আমার কাছে 1 টাকার কয়েন আছে 7টা, আমি 7 লিখলাম, ওখানেও টাইপ করলাম, আমি নিজের চিটেও লিখলাম। তারপরে 2 টাকার কয়েন আছে 3টে, 5 টাকার কয়েন আছে 2টো, 5 টাকা একটা হয়তো একটা নোট আছে, 10 টাকার নোট আছে 7টা, 100 টাকার নোট 12টা আছে, 50 টাকার নোট 13টা আছে, 2,000 টাকার নোট হয়তো 3টে আছে। এইভাবে আমাকে প্রত্যেকটা লিখতে হবে। এবার টাইপ করলাম, প্রত্যেকটার আমাকে পাই টু পাই টাইপ করতে হবে। টাইপ করার পরে এখানে এন্টার মারতে হবে। এই এন্টার মারার জায়গাটা, এইটা হচ্ছে আমার, মানে আমাদের এজ এ ক্যাশিয়ার, আমার সারা দিনের মধ্যে সবচেয়ে টেনশনপূর্ণ জায়গা। ওই তিন তিন সেকেন্ড 4 সেকেন্ড ওয়েট করে এন্টার মারার পরে সবকিছু আমি বসলাম, মানে আমার কাছে যা যা আছে আমি দেখতে পাচ্ছি আমার ক্যাশের ড্রয়ারে আমার কাছে যা যা রয়েছে, স্লিপ বলো, রসিদ বলো, ক্রেডিট নোট বলো, টাকা বলো, সবকিছু আমাকে লিখতে হবে যে কত টাকা আমার কাছে রয়েছে। ওই 3-4 সেকেন্ড ওয়েট করে তারপরে খট 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 করে একটা রসিদ বার হয়, ঠিক আছে? বিল যেখান থেকে পারে সেখান থেকে একটা কাগজ বার হয়। ওই ওই যে 3-4 সেকেন্ড ওয়েট করতে না, ওইটা পুরো আমাদের সারা দিনে যা বিল করেছি ওটার ও হিসাব নিকাশ করছে, ঠিক আছে? ওই ওই 3-4 সেকেন্ড হিসাব নিকাশ করছে মানে অনলাইনে ওটা হিসাব নিকাশ হচ্ছে, এবং ওই জন্য ওরা 2-3 সেকেন্ড সময় নেয়। ওই 2-3 সেকেন্ড হচ্ছে সারা দিন, মানে সবচেয়ে ভয়ের সময় ছিল ওটা, ঠিক আছে? আমার মাঝে মাঝে আমার হৃৎপিণ্ড ধরা, মানে হার্টবিট পাম্প হওয়া বন্ধ হয়ে যেত, এরকম মাঝে মাঝে টেনশন হতো। বেরোতো, বেরিয়ে দেখলাম ওরা কি করে, কম্পিউটার জানছে যে সারা দিন তোমার প্রত্যেকটা ট্রানজেকশনে কত টাকা করে বিল হচ্ছে, সিস্টেম জানে, কারণ সব কিছু অনলাইনের মাধ্যমে হচ্ছে। তো সিস্টেম সেটা দেখতে পাচ্ছে, এবং লাস্টে আমি যখন টাইপ করছি সংখ্যাগুলো,
তখন টোটাল যে অ্যামাউন্টটা হচ্ছে মানে দুটো 1000 টাকা, দুটো 2000 টাকার নোট, 5টা 100 টাকার নোট, 10টা 10 টাকার নোট, এইভাবে যে আমি সবগুলো টাইপিং করলাম, আমি ইনপুট পুট করলাম, পুট করার পরে কত প্লাস আমি ব্যাংকের যে ক্রেডিট কার্ডের বা ডেবিট কার্ড হয়েছে, তারপরে ক্রেডিট নোট রয়েছে, গিফট ভাউচার রয়েছে, ডিসকাউন্ট কুপন, হ্যাঁ তাহলে সবগুলো পুট করলাম। পুট করার পরে টোটাল যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টের সাথে ভেরিফাই করবে মেশিন সারাদিনে যত টাকার বিল হয় সেই বিলটা, ওটা ওইটা ভেরিফাই করে ওই যে কাগজটা বেরোচ্ছে সেটা ভেরিফাই করে আসে। ওটা ওই ভেরিফাইড না, ওই যেখানে ছোটবেলায় মনে আছে আমরা পড়তাম যদি ব্র্যাকেট থাকে তার মানে মাইনাস, আর যদি ব্র্যাকেট না থাকে সেটা হচ্ছে প্লাস। মনে আছে কারোর? হ্যালো, মনে আছে ওটা? আমরা 9-10 এ অঙ্কতে হ্যাঁ আমরা স্যার, হ্যাঁ পড়তাম। সায়েন্সের। হ্যাঁ 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 সাইনাই এটা হ্যাঁ ওইটা। তো আমরা না সাথে সাথে সরল দেখতাম, গড়তে থাকতো। একদম একদম, আমরা দেখতাম যে মাইনাস মানে ব্র্যাকেট আছে কিনা, হয়তো দেখা যায় 295, ওটা যদি ব্র্যাকেটে থাকে তার মানে আমার ধরে নিতে হবে কালকে 12টার মধ্যে আমাকে 295 টাকা দিতে হবে। ঠিক আছে, এবার ধরো শুধু 295 লেখা আছে, তার মানে 295 টাকা বেশি আছে আমার। ঠিক আছে, আমি 295 টাকা আমার কাছে বেশি আছে, কাউকে আমি টাকা দিইনি বা কেউ আমাকে বেশি টাকা দিয়েছে। ঠিক আছে, দুটোর মধ্যে কোনো কিছু হবে। তো এটাও এক ধরনের অপরাধ যে টাকা আমি কাউকে দিন, ধরো সুমিতা এসে সুমিতাকে আমি 100 টাকা দিই, আমার কাছে 100 টাকা বেশি রয়েছে দিনের শেষে দেখা যাচ্ছে, তো এটা কিন্তু অপরাধ। তো যাই হোক, যদি প্লাস যদি ব্র্যাকেট না থাকে তাহলে তো নিশ্চিন্ত, টাকা বেশি থাকে, টাকা বেশি থাকলে কেউ তোমাকে ধরবে না। বাট যদি টাকা মাইনাসে থাকে, এই মাইনাস বলছি, যদি ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে মনে করো যে পরের দিন টাকা দিতে হবে। তো এই জিনিসটা ওই 3-4 সেকেন্ড না আমাদের সারা মানে বুক ধড়কানো বন্ধ হয়ে যেত, এত টেনশন হতো। তারপরে ঠিক মতো গার্ডারে পেঁচিয়ে আমাদের একটা থলে থাকতো, একটা ব্যাগ থাকতো, ব্যাগে করে আমরা দিয়ে দিতাম। এবং আমরা যখন জমা দিতে যাচ্ছি তখনও কিন্তু তোমার ই করতে হয়, ওই যে টাকাগুলো যে 100 টাকার নোট, 50 টাকার নোট, 2000 টাকার নোট, 1000 টাকার নোট, তখন 1000 টাকা ছিল, 1000 টাকার নোট, এই সবগুলো কিন্তু ওরাও ওখান থেকে দেখবে। ঠিক আছে, ওখানে দেখবে। তো ওরাও ওরা ভাই মেশিন, ওখানে মেশিন আছে, মেশিনে ওরা দিয়ে দেখে নেয় যে কোন নকল টকল আছে কিনা, কারণ ওরা তো ভেরিফাই করবে না, ভেরিফাই তো আমি করেছি, ওরা তো করিনি, ওরা ভেরিফাই করে দেখে নেয়। তো তারপরে ওরা যদি দেখে হ্যাপি, তো ওরা মানে হ্যাপি, হ্যাপি বলতে এই না, ওরা কিছু বলবে না। যে আমি বললাম যে স্যার এই তো 500 টাকা মাইনাস দেখাচ্ছে, তো ওদের আমি কোনোদিন প্রতিক্রিয়া দেখিনি কারোকে। কিন্তু আমি ওরকম ওই একদিনই আমার হয়েছিল মাইনাসে, তাছাড়া আমার কোনো সময় কিছু হয়নি, কোনো ঝামেলা হয়নি। বাট আমি একদিনই দেখেছিলাম, ওই দিন রাতে যখন বলেছিলাম যে আমার তো বিলে দেখাচ্ছে 600 সামথিং আমার মাইনাস যাচ্ছে, বলে, গেলে দিয়ে দিবি টাকা, কোনো ব্যাপার না। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ওদের টাকা তো খরচ হচ্ছে না, কারণ যে আমি ভুল করেছি তো ওই হিসাবে আমার টাকা আজ থেকে টাকা যাবে। তো ওরা ওরকমই, অ্যাকাউন্টসের লোকরা একটু নিরসই হয়, ঠিক আছে, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের লোকরা একটু নিরস হয়। তো এইভাবে ওরা করলো। আমি যদি আমার মাইনাস থাকে তাহলে আমি বুঝে নিতে হবে কালকে 12টার মধ্যে আমাকে টাকাটা ফেরত দিতে হবে, যত টাকাই থাকুক না কেন। আমার একটা কলিগ ছিল, ও এত লস খেয়েছিল, এত লস খেয়েছে, ও এখনো মনে আছে ক্যাশিয়ারে। মানে আমি যখন ক্যাশে ঢুকেছিলাম তখন অলরেডি 5-6 বছর হয়ে গেছে ক্যাশিয়ারিং এ। তখন মানে ওরা বিভৎস ফাস্ট, ও চোখ বন্ধ করে তোমার বিল করে দিতে পারবে, এরকম ফাস্ট ওরা। বাট আমি ওর কাছে আমি ওর সময়কার মানে ওর সময়ের যেসব ক্যাশিয়ার ছিল ওদের কাছে শুনেছিলাম যে ও এত লস খেয়েছে ক্যাশে যে ও 4-5 মাসও স্যালারি পায়নি। মানে ওর একটা বাজে দোষ আছে, আমরা কি করি, আমরা সবসময় স্ক্যান করে নিই, ঠিক আছে, আমরা স্ক্যান করি, ও স্ক্যান করতে পছন্দ করে না। ও কি করে, ওই যে নিচে নাম্বারটা লেখা আছে, বলেছিলাম না বার করে নিচে একটা নাম্বার লেখা থাকে, ওই নাম্বারটা টাইপ করে, ওর ওর অভ্যাস এটা, ওই নাম্বারে টাইপ করে এন্টার মারে। ওটা এন্টার মারার সাথে সাথে ওই নাম ওই সেম জিনিস উঠে যাবে, স্ক্যান করা যায়, নাম্বার টাইপ করা তাই। এবার প্রবলেম হচ্ছে ওই যে নাম্বারটা রাখছে না, নাম্বারটা ধরো লাস্টে 7 রয়েছে, হ্যাঁ 1456942 লাস্টে 7 রয়েছে, পুরোটা করলো, লাস্টে 7-এর জায়গায় 8 করে দিল, বা 7-এর জায়গায় হয়তো ভুল করে 1 লিখে দিল, 1 লিখে এন্টার মেরে দিল।
বাট ওই যে একটা সংখ্যার এদিকে ওদিকে না, হয়তো 1000 টাকা দাম ছিল, ওটা অন্য কোনো কোম্পানির প্রোডাক্টে চলে গেলে ওটার দাম হচ্ছে 14,000 টাকা। ঠিক আছে, এরকম এরকম অনেক ঝামেলা হয়। তো এইভাবে অনেকবার ফেসেছে। বাট ও কি করে, মানে আগে আমি যে শুনেছিলাম, ও আগে কি করতো, ও ওই করে এন্টার মেরে ও বসে থাকতো, এন্টার মেরে সরাসরি ও ক্যাশ, মানে ও বিল বার করে দিত। হ্যাঁ, যারা ক্যাশে পেমেন্ট করে তাদের সাথে সরাসরি বিল করে দিয়ে দিত। কারণ ওর মাথায় রয়েছে আমার 1400 টাকার আমি প্রোডাক্ট বিক্রি করেছি কাস্টমারকে, এখন ওর বিলে অটোমেটিকলি উঠে গিয়ে 14,000। 1400 না, ও যে প্রোডাক্টটা টাইপ করেছে না, ও একটা লিটারের মিস্টেকের জন্য ও 1400 জায়গায় 14,000 হয়ে গেছে সাপোজ ওর প্রোডাক্টটা। এখন ও কি করেছে, ও বিল বার করে দিয়েছে, ওর মাথায় ও তো দেখে না ওর এই জিনিসটা খুব ছিল, ও দেখতো না, ও বিল বার করে কাস্টমার দিয়ে দিয়েছে, কাস্টমারও বিল দেখেনি, কারণ তোমরা কেউ বিল দেখো না কোনো সময়। কাস্টমার 1400 টাকা ওকে দিয়ে দিয়েছে, ও হিসাব টিসাব করে 1400 টাকা রেখে দিয়েছে। এখন যখন লাস্টে ও বাড়ি লাস্টে যখন ও ক্যাশ ক্লোজ করতে যাচ্ছে, দেখছে যে ওর কাছে 13,000 ও 600 টাকা ওর কাছে শর্ট পড়ছে। 13,600 টাকা, মানে এরকম ওর অনেক দিন অনেকবার হয়েছে, অনেক মাসেও কোনো স্যালারি পায়নি 4-5 মাস ধরে, এত ওর লস খেয়েছে। বাট তারপরে ও ওই যে থেকে থেকে শিখেছে না, ও বিভৎস ভালো পারে করতে। আমি জানি না, এখনো আছে মাঝে মাঝে কথা হয়। তো ও এরকম ভাবে শিখেছে, তো যে যেরকম ভাবে শিখে আর কি, যে যেভাবে ঠকে শিখে। Okay. আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ বইটা? হ্যাঁ, বইটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে। তো একবার জাস্ট মোটামুটি শেষ বিলিং এর চ্যাপ্টার একবার একটু ঝালিয়ে নিই। স্টেপ 1 হচ্ছে গ্রিড দ্য কাস্টমার, কাস্টমারকে গ্রিড করা। স্টেপ 2 হচ্ছে টেক দ্য প্রোডাক্ট ফ্রম দ্য কাস্টমার, কাস্টমারের কাছ থেকে প্রোডাক্টগুলো নেওয়া। স্টেপ 3 হচ্ছে কাউন্ট দ্য আইটেম এন্ড স্ক্যান বারকোড, কতগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে কাউন্ট করা এবং বারকোড স্ক্যান শুরু করা। স্টেপ 4 হচ্ছে আস্ক অ্যাবাউট দ্য পেমেন্ট মেথড, ক্যাশ অর কার্ড। 4 নাম্বার ধাপ হচ্ছে কাস্টমার কাছ থেকে ক্যাশ না কার্ডের নেবে সেটা জানা, বিলিং পেমেন্ট করবে। বিফোর সোয়াইপিং দ্য কার্ড ট্রাই এন্ড মেক অ্যান অ্যাড অন সেল। ঠিক আছে, কার্ড সোয়াইপ করার আগে সবসময় চেষ্টা করতে হবে যেন মেক অ্যাড অন সেল করা যায়। মানে তোমরা যেটা বলো যে ওদের কাছে ওরা খুচরো দেবে না বলে আহ, করা, খুচরো দিতে চায় না বলে ওরা তোমাকে ওই যে ছোট ছোট কম দামি জিনিসগুলো ওরা বিক্রি করছে, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাড অন সেল। আচ্ছা, স্টেপ 5 অ্যাড অন সেল রিমুভ ট্যাক্স ফ্রম মার্চেন্ডাইজ। সবসময় রিমুভ ট্যাক্স বলতে সিকিউরিটি ট্যাক্স, যেটাতে পি পি করে আওয়াজ হয়, সেটাকে সরানো। আচ্ছা, স্টেপ 6 হচ্ছে ইন কেস অফ ক্যাশ রিটার্ন দ্য ব্যালেন্স অ্যামাউন্ট। যদি ক্যাশে হয় তাহলে যদি ব্যালেন্স তোমাকে রিটার্ন করতে সেটাকে ফেরত দিতে হবে। ইন কেস অফ কার্ড রিটার্ন দ্য কার্ড অ্যান্ড গিভ দ্য রিসিপ্ট অফ কাস্টমার সিগনেচার। কার্ডের যদি হয় পেমেন্টে, তাহলে কাস্টমারকে কার্ডটা রিটার্ন দিতে হবে এবং কাস্টমারের কাস্টমার সিগনেচার হিসাবে সিগনেচার করে কাস্টমারকে রিসিপ্ট কপি ফেরত দিতে হবে। বাট আমরা কাস্টমার সিগনেচার নিতাম না, আমরা শুধু মার্চেন্ডাইজ কপিতে আমরা সিগনেচার নিতাম কাস্টমার, কারণ সুপর্ণা এসেছে, সুপর্ণার নিজের সিগনেচার ও দেখে কি করবে, ও নিজে এসেছে, তো ওর শুধু মার্চেন্ডাইজ কপিতে আমরা সিগনেচার নিতাম, কাস্টমার কপিতে আমরা সিগনেচার নিতাম না। আচ্ছা, স্টেপ 7 হচ্ছে ইনফর্ম দ্য কাস্টমার অ্যাবাউট প্রমোশনাল অফার। মানে কাস্টমারকে বলে যে স্যার, মানে বিল হয়ে গেলে যে স্যার ঘড়ি সেকশনে আমাদের 30% অফ চলছে, চাইলে দেখে নিতে পারেন। বা সানগ্লাস সেকশনে নির্দিষ্ট সানগ্লাসের উপরে 40% অফ চলছে, আপনি চাইলে দেখতে পারেন। বা উডল্যান্ডে আপনার 30% অফ চলছে, দেখতে পারেন স্যার। এইভাবে একটু বলা, হালকা হালকা প্রেশারাইজ করা। আচ্ছা, স্টেপ 8 হচ্ছে হ্যান্ড ওভার দ্য প্রোডাক্ট অ্যান্ড বিল টু দ্য কাস্টমার, কাস্টমারকে প্রোডাক্ট হ্যান্ড ওভার করা এবং বিলটা হ্যান্ড ওভার করা। ইনভাইট দ্য কাস্টমার টু ভিজিট দ্য স্টোর এগেইন, কাস্টমারকে আবার ইনভাইট করা যেন সে আবার আসে, এটাই। আচ্ছা, এগুলো করা আছে, বাট তাও একটু বলে দিচ্ছি। রাম ওয়ান্টস টু মেক অ্যান অ্যাড অন সেল, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট হি ডু। রাম ওয়ান্টস টু মেক অ্যান অ্যাড অন সেল, রাম একটা অ্যাড অন সেল করতে চায়, তো সে কি করবে? টেল দ্য কাস্টমার অ্যাবাউট অফার গোয়িং অন ইলেকট্রনিক গুডস, কাস্টমারকে সে বলবে যে
দেখো রাম কিন্তু এখানে ক্যাশিয়ার, ঠিক আছে, রাম ক্যাশিয়ার, রাম অ্যাডভান্স সেল করতে চাইছে, তো রাম কি বলবে? টেল দ্য কাস্টমার অ্যাবাউট দ্য অফার গোয়িং অন ইন ইলেকট্রনিক গুডস। কাস্টমারকে বলবে যে স্যার ওখানে অফার চলছে ইলেকট্রনিক গুডসে। ডাইরেক্ট দ্য কাস্টমার টুয়ার্ডস দ্য অ্যাপারেল সেকশন। কাস্টমারকে সরাসরি জামা কাপড়ের দোকান, জামা কাপড়ের সেকশনে নিয়ে যাবে। শো দ্য কাস্টমার অ্যাট্রাকটিভ মোবাইল কভার। কাস্টমারকে কিছু ভালো মোবাইল কভার দেখাবে। নান অফ অ্যাবাভ। নান অফ অ্যাবাভ। তো এইটা হবে ফার্স্ট এডটা, টেল দ্য কাস্টমার অ্যাবাউট দ্য অফার গোয়িং অন ইন ইলেকট্রনিক গুডস। মানে তোমাকে কাস্টমারকে অফার বলতে হবে, যে প্রমোশনাল অফার যেটা বললাম, যে কাস্টমারকে বলা যে স্যার আমাদের এখানে কিছু অফার চলছে, আপনি চাইলে দেখতে পারেন। ডাইরেক্ট দ্য কাস্টমার টুয়ার্ড দ্য অ্যাপারেল সেকশন। কাস্টমারকে সরাসরি তুমি নিয়ে যাচ্ছ না, এটা তোমার কাজ না, তুমি এজ এ ক্যাশিয়ার তুমি তোমার কাউন্টার থেকে তুমি বেরোতে পারবে না, ওটা সেলস পার্সনের কাজ, যে সেলস এসোসিয়েটের কাজ, যে যারা ওখানে নিয়ে যাবে, ঠিক আছে। বা শো দ্য কাস্টমার অ্যাট্রাকটিভ মোবাইল কভার, এটাও সেলস পার্সনের কাজ, যে মোবাইল কভার দেখাবে, ঠিক আছে। তো তোমার কাজ অ্যাজ এ ক্যাশিয়ার কাস্টমারকে বলা জাস্ট। আচ্ছা, সুরেশ ইজ অ্যাট দ্য ক্যাশ কাউন্টার। সুরেশ একটা ক্যাশ কাউন্টারে রয়েছে। হিজ কাস্টমার হ্যাজ গিভেন হিম দ্য কার্ড টু সোয়াইপ ফর পেমেন্ট। তার কাস্টমার তাকে একটা কার্ড দিয়েছে সোয়াইপ করার জন্য। The card is neither signed nor the card is neither signed nor is the customer responding to the name of the card. কাস্টমারের সাইন করা নেই কার্ডটাতে, এবং কাস্টমার রেসপন্ডও করছে না ঠিক মতো। হোয়াট শুড সুরেশ ডু? সুরেশ তখন কি করবে? টেল দ্য ম্যানেজার, ম্যানেজারকে বলবে গো এহেড উইথ দ্য পেমেন্ট। সে সেইভাবেই তার পেমেন্টটাকে নিয়ে এগোবে। আস্ক দ্য কাস্টমার ফর ক্যাশ ইনস্ট্যান্ট। কাস্টমারকে ক্যাশ চাইবে, কাস্টমারকে বলবে যে স্যার আপনার কার্ডটা ঠিক হচ্ছে না, আপনি ক্যাশ দিন। আস্ক ফর এন আইডি প্রুফ, যে এটা হবে আস্ক ফর এন আইডি প্রুফ, কাস্টমার যে আইডি প্রুফ চাইবে। এটা আমরা অনেক সময় চাইতাম, ঠিক আছে, আমি যে বলছি না যে একবারে হবে না, এটা অনেকে অনেক সময় চাইতাম, যে হয়তো ডেবিট কার্ড এনেছে, ডেবিট কার্ডে হয়তো পিন ভুলে গেছে, ঠিক আছে, বা হয়তো সে ক্রেডিট কার্ড এনেছে, ক্রেডিট কার্ডে সে দিতে পারছে হয়তো কম অ্যামাউন্ট, ঠিক আছে, হয়তো কম অ্যামাউন্ট, এমন না যে খুব বিশাল অ্যামাউন্ট। তো আমরা স্যার আমরা বলতাম কাস্টমারকে যে স্যার আপনি ক্যাশ দিন স্যার, কারণ কার্ডে তো অসুবিধা হচ্ছে, তো আপনি ক্যাশ দিন। তো এইভাবে আমরা বলতাম, তো যদি কম অ্যামাউন্ট থাকে তো কাস্টমার ক্যাশ দিয়ে দিত। বা হয়তো মলেই রয়েছে না, তো মলে অনেক সময় সামনে তোমার এটিএম কাউন্ট থাকে, ম্যাক্সিমাম মলের সামনে এটিএম কাউন্টার থাকে, তো কাস্টমার ওখান থেকে টাকা তুলে আমাদেরকে দিয়ে দিত, এটা অনেক সময় হয়। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ বারকোড? বারকোডের ফাংশন কি, বারকোড কি কাজ করে? বিউটিফিকেশন অফ দ্য মার্চেন্ডাইজ, প্রোডাক্টের সৌন্দর্য বাড়ানো। প্রিভেনশন অফ শপলিফটিং, চুরি আটকানো। টু ট্র্যাক দ্য মার্চেন্ডাইজ, প্রোডাক্টের ট্র্যাকিং করা, মার্চেন্ডাইজ ট্র্যাক করা। অল দ্য অ্যাবভ। বলতে এটা কোনটা হবে? স্যার আমার তো মনে হয় থার্ড এরটা হবে। থার্ডেরটা হবে। হ্যাঁ, থার্ডেরটা হবে, ট্র্যাক, টু ট্র্যাক দ্য মার্চেন্ডাইজ, এখানে ভুল জায়গায় ঠিক। হ্যাঁ, ট্র্যাক দ্য মার্চেন্ডাইজ, মার্চেন্ডাইজকে ট্র্যাক করা। ওকে, হাউ ইজ মাই স্টোর অর্গানাইজড? দরকার নেই, দরকার নেই, দরকার নেই। আচ্ছা, এগুলো একটু বলে দিচ্ছি। স্টোর অর্গানাইজ মানে তুমি কি করে স্টোরটাকে তৈরি করবে। তৈরি করবে বলতে যেমন দেখো একটা কাস্টমার ঢুকছে, ঠিক আছে, তোমার অ্যাজ এ স্টোর ডেকোরেটর তোমার সবসময় নজর রাখতে হবে যেন একটা কাস্টমার যদি ঢুকে, সে যেন পুরো শপিং জায়গাটা চক্র মেরে তারপরে বেরোয়। কিছু কিনলো না কিনলো পরের কথা, কিনা না কিনা তো সেলস পার্সনের উপর ডিপেন্ড করছে, সে কি করে কাস্টমারকে অ্যাপ্রোচ করছে, বা কাস্টমারের উপর ডিপেন্ড করছে সে অ্যাকচুয়ালি কিনতে চায় কি চায় না। বাট স্টোর অর্গানাইজ করার বা স্টোর ডেকোরেশন করার সময় তোমার মাথায় রাখতে হবে যেন এমনভাবে তুমি ডেকোরেট করবে, কাউন্টারগুলোকে এমনভাবে সাজাবে, এমনভাবে ডিপার্টমেন্টগুলোকে
ম্যানেজ করবে যাতে কাস্টমার ম্যাক্সিমাম জায়গাটা ঘোরে, দোকানের ম্যাক্সিমাম জায়গাটা যেন কাস্টমার ঘোরে। কিরকম? যেমন দেখো, কুর্তির সেকশন, ঠিক আছে, মানে এথনিক সেকশন, এথনিক সেকশনের সাথে কি রাখলে ভালো হবে বলো তো? মেয়েদের কুর্তির সেকশন, মেয়েদের কুর্তি সেকশনের সাথে কোন সেকশন রাখলে ভালো বিক্রি হবে বলতে পারবে? স্যার ওড়না রাখলে ভালো হবে। জুয়েলারি। একদম, জুয়েলারি। নিহার কি বললে? নিহার নিহার গলার ওড়না স্যার, গলার ওড়না স্যার। বুঝতে পারলাম না। আচ্ছা, গলার ওড়না, আরে কপাল, এই ওড়না, বলে ওড়না। ওড়না না, দুপাট্টা বলছি স্যার, দুপাট্টা, দুপাট্টা বলছি। দুপাট্টা, এই ওয়ার্ডগুলো শেখো, এই ওয়ার্ডগুলো শেখো, দুপাট্টা, ঠিক আছে? এইগুলো হচ্ছে ভদ্র ওয়ার্ড। ওড়না, ওড়না, তারপরে নাইটি, এইগুলো ঘরে ইউজ করার জন্য, এগুলো তুমি বাইরে ইউজ করতে পারবে না। বাইরে দুপাট্টা, তারপরে স্লিপিং গ্রাউন্ড, ঠিক আছে, এইগুলো। তারপরে যে গেঞ্জি, আমরা গেঞ্জি বলি না, গেঞ্জি কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত না। গেঞ্জি আর না, স্যার টি শার্ট। হ্যাঁ, টি শার্ট। মেয়েরা টপ বলে, ছেলেরা টি শার্ট বলে। আমি এটা প্রথম দিকে আমার প্রচুর অসুবিধা হয়েছিল, আমি গেঞ্জি গেঞ্জি বলতাম, জানতাম না, আমি টি শার্ট মানেই জানতাম না। হ্যাঁ, তো প্রথম দিন আমার ছেলেদের কাউন্টারে দাঁড়াতে বলেছে, এবং আমার টি শার্টের কাউন্টার, ঠিক আছে। তো আমি দাঁড়িয়েছি, আমাকে এসে জিজ্ঞেস, আমি মানে আমার এই পাশে টি শার্ট, এই পাশে টি শার্ট, আমি মাত্র যে দাঁড়িয়েছি, মানে আমার ফার্স্ট দিন জয়নিং, আমি যে দাঁড়িয়েছি। মানে তখন 11টার সময় আমাদের দোকান খোলে, 11টা 15-20 একটা কাস্টমার এসেছে, আর আমি যার সাথে দাঁড়িয়েছি, মানে যার আন্ডারে ছিলাম, সে হয়তো এদিক ওদিক গেছে, কোথায় যেন গেছে। আমার এই পাশের টি শার্টের র্যাক পুরো, এই পাশে পুরো টি শার্টের র্যাক, দুটোতেই টি শার্ট পুরো ভর্তি ভর্তি টি শার্ট রয়েছে। আমার কাছে একজন আসলো, এসে বলে যে কিছু ভালো টি শার্ট দেখান না। আমি ভাবছি টি শার্ট, টি শার্ট আমি টি শার্ট খুঁজে পাচ্ছি না, আমার আশেপাশে সেই সময় কেউ ছিল না, ঠিক আছে, এবং আমি জানিও না যে আমি কাকে, আমি সবাই নতুন, আমার কাছে আমি কাউকে চিনি না। আমি বলছি স্যার টি শার্ট নেই। লোকটা আমার দিকে তাকিয়ে, আমার দুপাশে তাকিয়ে চলে গেল, পাশে ওই সাইডে চলে গেল। হ্যাঁ, তো আমি তারপরে আমার ওই ছেলেটা আসলো, যে আমি বললাম যে টি শার্ট, টি শার্ট কোনটাকে বলে, যে তুই কাস্টমার চলে গেছে, তুই কোথায় কাস্টমার? আরে কাস্টমার চলে গেছে, তো 3-4 মিনিট হলো চলে গেছে, ও বেরিয়ে গেছে। যে কপাল, টি শার্ট তো আসে দুপাশে, টি শার্ট, তুই টি শার্ট দেখতে পাসনি? সেদিন আমি ওই যে ঠক্কর খেয়ে শেখা, সেদিন আমি ঠক্কর খেয়েছি, আমি শিখেছি যে হ্যাঁ, থেকে টি শার্ট বলে, আর ভুলিনি আমি। এরকম। তারপর এই যে মেয়েদের হট প্যান্ট, হট প্যান্ট কাকে বলে তাই জানতাম না কোনো সময়। তারপর যে অ্যাঙ্কাল লেন্থ প্যান্ট, অ্যাঙ্কাল লেন্থ জিনিসটা কাকে বলে জানতাম না, 3/4 চিনতাম। হ্যাঁ, মা 3/4 প্যান্ট কিনে দিত গরমকালে পরার জন্য, ওইটাই চিনতাম। অ্যাঙ্কাল লেন্থ প্যান্ট যে আবার হয়, ও জিন্দিগিতে জানতাম না। অনেক কিছু। তারপর মেয়েদের মেয়েদের এত ড্রেসের নাম আমার মুখস্থ করতে আমার 2-3 মাস লেগেছে। সেই বিভিন্ন ওড়না আর দুপাট্টা, দুপাট্টা মানে আমি বুঝতাম না। এই যে নিহার যেরকম বললো ওড়না, ও আমি ওড়নাই ইউজ করতাম। লেগিংস কাকে বলে আমি প্রথম শুনলাম, জেগিংস হয় আমি জীবনে প্রথম জেনেছিলাম। তারপরে শ্রাগ, শ্রাগ কোনটাকে বলে বলতো? শ্রাগ, জি, ঠিক আছে, শ্রাগ কোনটাকে বলে? শ্রেয়সী, মেয়েরা ইউজ করে। কোন শাল, ওই যে যেটা ওই জামার ওপর দিয়ে যেটা পরে, হ্যাঁ, জামার যে উপর। হ্যাঁ, জামার উপর দিয়ে, আমি জীবনে জানতামই না শাক বলে কোনো কিছু হয়, হয়তো দেখেছি, বাট বান্ধবীরা পড়েছে দেখেছি, বাট এটা যে এই নাম আমি জানতাম না কোনো সময়, ঠিক আছে। পলিস্টার কটনের পার্থক্য, এটাও কোনোদিন জানতাম না, এটাও জেনেছি। এই জিনিসগুলো জানতে হয়েছে না। তো যাই হোক, এইভাবে জিনিসটা এমন শার্ট আর টি শার্টের মধ্যে ডিফারেন্স কি? শার্টে বাটন বাটন থাকে, আর টি শার্টে তো, টি শার্ট তো গেঞ্জি, ওটা তো পুরোপুরি, ওটা তো গেঞ্জি কাপড়ের হয়, তাই না? টি শার্ট না, টি শার্ট আমরা টি শার্ট বলি, তোমরা টপ বলো ওটাকে। বেসিক সেম গেঞ্জি কাপড়ের হয়। টি শার্ট ম্যাক্সিমামটা গেঞ্জি কাপড়ের হয়, আর শার্ট হচ্ছে তোমার পলিস্টার হতে পারে, কটনের হতে পারে। গেঞ্জি কাপড়ের খুব একটা শার্ট হয় না, শার্টটা পলিস্টার বা কটনের হয়। তো যেটা বলছিলাম, যে এমন ভাবে আমি সাজাবো, লেআউটটা বানাবো, মানে আমার কাউন্টার গুলো এমন ভাবে সাজাবো যাতে
কাস্টমার বেশি বেশি কিনতে পারে এবং কাস্টমার যেন প্রতিটি জায়গাটা ঘোরে। তো যেটা বলছিলাম, আমি যদি কুর্তি কাউন্টার থাকে, কুর্তি কাউন্টারের সাথে জুয়েলারি কাউন্টার, তুমি যেটা বলছো সেম। তুমি যদি অ্যাক্ট্রোপলিস মলে যাও, অ্যাক্ট্রোপলিস মলে শপার স্টপের ঠিক এইটাই করা। অ্যাক্ট্রোপলিস মলে শপার স্টপে কি হয়েছে আমি বলি। নিচের তলায় তুমি ঢুকলে, তুমি ঢুকেই পাবে কসমেটিক সেন্টার, কসমেটিক্সের সেন্টার পাবে, তারপরে পাচ্ছ জুয়েলারি সেন্টার, মেয়েদের জুতোর সেন্টার, মেয়েদের জুতো, মেয়েদের ভ্যানিটি ব্যাগের সেন্টার, কুর্তির সেন্টার। ঠিক আছে, এই 5টা সেন্টার তুমি, মানে এই 5টা ডিপার্টমেন্ট তুমি নিচে পাচ্ছ, নিচে। এবার দেখো সবগুলোর সাথে কিন্তু একে অন্যের সাথে লিঙ্ক করা। তুমি কুর্তি কিনলে তোমার জুতো কিনতে ইচ্ছে করবে, আবার কুর্তি কিনলে তোমার জুয়েলারি কিনতে ইচ্ছে করবে, জুয়েলারি কুর্তি কিনলে তোমার একটু মেকআপের ইচ্ছে করবে, সবগুলো আছে। এবার ওপরে ওঠো, ওপরে আমাদের ছিল কিডস কাউন্টার, হোম হোম কাউন্টার। হোম হোম বলতে ওই যে বালিশ, পাশ বালিশ বা রান্নার সরঞ্জাম, সাথে লেডিস ওয়েস্টার্ন ওয়্যার। ঠিক আছে, এবারে লেডিস ওয়েস্টার্ন। আচ্ছা, কিডস দেখো, কিডস কাউন্টার আর হোম হোম কাউন্টারটা একসাথে রাখার উদ্দেশ্য, কারণ কিডস কাউন্টারটা হলো বাচ্চাদের কাউন্টার, কিন্তু বাচ্চাদের কাউন্টারে নিয়ে আসছে কে? বাচ্চাকে তার মা বাবা, তার মা বাবা নিয়ে আসে, তার মানে তারা ফ্যামিলি ওয়াইজ রয়েছে। আর ফ্যামিলি মানে তোমার লাগে, ফ্যামিলিতে তোমার বাসন কোসন লাগে, তাই না? তো বাসন কোসনের কাউন্টার আর কিডস কাউন্টার একসাথে রেখেছে। এইটা হচ্ছে ক্রস সেলিং করা যায়, ঠিক আছে, ক্রস সেলিং বা অ্যাড অন সেলিং করা যায় এখানে, এই জন্য রেখেছে। আচ্ছা, আর উপরে রেখেছে তোমার মেন্স ফর্মাল, মেন্স ক্যাজুয়াল, মেন্সের ক্যাজুয়াল শু, ফর্মাল শু, এই আর আর হচ্ছে মেন্সদের লেদারের যত জিনিসপত্র আছে, মেন্স ব্যাগ, মেন্স ওয়ালেট, যা যা হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তো দেখো একটা অন্যের সাথে লিঙ্ক করা। তুমি যদি একবার 3 তলায় চলে যাও সবার স্টপে, শুধুমাত্র ছেলেদের জন্য, ওটা শুধুমাত্র ছেলে, একটা ছেলে যদি যায় ওখানে কেনাকাটা করতে, সে ওখানে সবকিছু জিনিস নিয়ে আসতে পারে। আবার মেয়েদের জন্য একেবারে নিস্তারটা পুরোপুরি মেয়েদের জন্য, ওখানে ছেলেদের কোনো কিচ্ছু কেনা নেই, পুরো মেয়েদের জন্য। মেয়েদের জন্য নিস্তারটা এবং দোতলা, দোতলা বাচ্চাদের সেকশন রয়েছে, তারপরে হোম ডেকোরেশন রয়েছে। তো এটা মানে এটা যে আহ, তুমি ঠিক মতো যদি তুমি সাজাও তোমার তোমার স্টোরটা, স্টোরটা ভালো করে কাস্টমাররা ঢুকে জিনিসপত্র কিনতে পারবে। যেমন এখানে কি কি আছে, দেখো এরিয়া, কয়েক প্রকার এরিয়া হয়। সেলিং এরিয়া, সেলিং এরিয়া কাকে বলে? যে এরিয়াতে তোমার একদম হচ্ছে, মানে কেনাকাটা হচ্ছে, হোয়ার অ্যাকচুয়াল সেলিং প্রসেস টেক প্লেস, যেখানে সত্যিকার অর্থে সেলিং যে জায়গাটা সেটা হয়, সেলিং এরিয়াতে এটা হয়। আচ্ছা, ব্যাক এরিয়া, ব্যাক এরিয়া হচ্ছে তোমার ট্রায়াল রুম আছে, স্টোরেজ এরিয়া আছে, তারপরে ম্যানেজারদের রুম আছে, ক্যাশিয়ারদের মানে ক্যাশ কাউন্টার আছে, মানে মোট কথা যে জায়গাতে কোনো লেনদেন হচ্ছে না, কাস্টমার ঢুকতে পারে না, মানে ঢুকার অনুমতি নেই, এবং যে জায়গাতে কোনো সেল হয় না, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাক এরিয়া। আর হচ্ছে সার্কুলেশন এরিয়া, সার্কুলেশন এরিয়া হচ্ছে যেখানে স্টাফটা মুভ করবে, মানে যেমন স্টাফদের ক্যান্টিন, স্টাফদের ওয়াশরুম, এইসব জায়গা সার্কুলেশন। ওখানে কোনো প্রোডাক্ট রাখা হয় না, বা কোনো সেলিং এর তো কোনো প্রশ্ন নেই ওখানে, এবং ওখানে কোনো আম, তোমার ব্যাক অফিস টাইপের কোনো জব, মানে কোনো কাজও ওখানে হয় না। যেমন আমাদের ক্যাফেটেরিয়া ছিল, ওখানে একটা ওখানে দাবা দাবা রাখা ছিল, তারপরে ক্যারাম রাখা ছিল, তারপরে ওখানে চা কফির ব্যবস্থা ছিল, তাছাড়া টিভির ব্যবস্থা ছিল, ওখানে আমরা খেলা টেলা দেখতাম। তো ওখানে এইগুলো রাখা হয়, ঠিক আছে। তো এইভাবে জিনিসটা, তো এই 3 প্রকার এরিয়া আছে: সেলিং এরিয়া, ব্যাক এরিয়া, সার্কুলেশন এরিয়া। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, সেলিং এরিয়াতে কি হয়, মানে সেলিং এর কি হয় না, ধরো দিয়ে দিল যে এই এরিয়াতে সেল হয়, হোয়ার অ্যাকচুয়াল সেলিং প্রসেস টেক প্লেস, হুইচ এরিয়া, সেলিং এরিয়া, ব্যাক
এরিয়া, সার্কুলেশন এরিয়া, নানা ব্যাপার। তোমাকে সেলিং এরিয়াতে টিক দিতে হবে, ঠিক আছে? তো এটা টুগেদার দিস এরিয়া ইন এ স্টোর আর কল্ড এরিয়া মিক্স। এরিয়া মিক্স হচ্ছে মানে পুরো দোকানটা, পুরো দোকান ধরো তুমি যদি বাজার তুমি যদি রিলায়েন্স ট্রেন্ডে ঢোকো, রিলায়েন্স ট্রেন্ডে কিন্তু দেখবে পুরো দোকানে কিন্তু কেনাকাটা হচ্ছে না, নির্দিষ্ট একটা জায়গাতে কেনাকাটা হচ্ছে, ম্যাক্সিমাম জায়গাটা ওইটাতে কেনাকাটা হয়, বাট কিছু জায়গা থাকে সেল কাস্টমারদের জন্য, কিছু জায়গা থাকে তোমার স্টাফদের জন্য, কিছু জায়গা থাকে তোমার ম্যানেজারদের জন্য, যেটা বললাম সার্কুলেশন এরিয়া বা ব্যাক অফিস থাকে, এইগুলো সব মিলিয়ে একটা দোকান হচ্ছে। তো এখানে দেখো সেলিং এরিয়া হচ্ছে 60%, সার্কুলেশন এরিয়া হচ্ছে 15%, আর 25 হচ্ছে ব্যাক এরিয়া। তো মোটামুটি কম বেশি এই আন্দাজেই সমস্ত ম্যাক্সিমাম দোকানগুলো থাকে। তো দোকান মানে এই না যে পুরো দোকানটা আমি সেলের জন্য ইউজ করছি, একদমই না। পুরো দোকান সেলের জন্য ইউজ হয় না। আচ্ছা, ইম্পালস প্রোডাক্ট মানে কি বলতো? The critical kept in mind for store allocation is possibility of the merchandise, আচ্ছা কাস্টমার বাইং সাম কনসিডারেশন। ইম্পালস প্রোডাক্ট মানে কি বলতে পারবে কেউ? এনি আইডিয়া? স্যার, ইম্পালস প্রোডাক্ট মানে ধরুন কিছু কিনতে সেটা আসেনি, বাট দেখে এত ভালো লেগে গেল ওটা নিয়ে চলে আসলো। একদম, ইম্পালস প্রোডাক্ট মানে হুট করে কোনো কিছু পছন্দ হয়ে গেল, ঠিক আছে, আমি কিনতে আসনি বাট দেখে পছন্দ হয়ে গেল, যেমন মোজা, রুমাল, ডিওড্রেন্ট, এইগুলো। আর স্টেপল প্রোডাক্ট অ্যাট দ্য ব্যাক অফ দ্য স্টোর মানে যেগুলো কিনতে এসেছি আমার লাগবে। যেমন একটা জিনিস দেখবে তোমরা, তোমরা যদি বিগ বাজারে যাও দেখবে যেগুলো দরকার, যেগুলো দৈনন্দিন দরকার আমাদের লাইফে, যেমন তেল, ডাল, চিনির প্যাকেট, লবণের প্যাকেট, এইগুলো না একটু উঁচুর দিকে রাখে। ওখানে সেলফ করা থাকে না, এই একটা সেলফ, এই একটা সেলফ, এই একটা সেলফ, একটা সেলফ। তো মানুষের হাইট অনুযায়ী ধরো মানুষ এই অবধি দেখতে পাচ্ছে, তো এই সেলফ আর এই সেলফ এই দুটো কিন্তু মানুষ কিন্তু দেখতে পাচ্ছে, বাট এইখান থেকে শুরু করে এইখান থেকে এইটা এইটা একবার নিচে অবধি মানুষ দেখতে পাচ্ছে বা হাতে ছুতে পারছে। তো যত প্রয়োজনীয় জিনিস থাকে না সব কিন্তু থাকে এইখানে বা এইখানে, ঠিক আছে, এই দুটো ওপরের দিকে থাকে গুরুত্বপূর্ণ, যেগুলো দৈনন্দিন জিনিস, যেগুলো লাগে আমাদের রান্নাঘরে বা আমাদের কাজের জন্য। আর যেগুলো সাধারণত আমরা শখে কিনি সেইগুলো আমাদের আই লেভেল থেকে আমাদের পা মানে আমাদের হাতের মানে হাঁটু অবধি থাকে। কেন থাকে? কারণ যেগুলো দরকার সেইগুলো তো আমরা এনি হাউ কিনবো। আমার বাড়িতে তেল দরকার, তেল আমি এনি হাউ কিনবো, ঠিক আছে। তেল কেনার জন্য আমার মানে এমন না যে আমার হাতের সামনে রাখতে হবে, ওটা আমি যদি নাও দেখতে পাই না আমি কাউকে শুনে নেবো যে দাদা তেলের সেকশনটা কোথায় বা তেলটা কোথায় আছে, হ্যাঁ, সানফ্লাওয়ার তেল কোথায় আছে আমি শুনে নেবো। তো এইটা হচ্ছে তেলের, ওই জন্য তেলটা উপরে রেখেছে, কারণ ওটা কাস্টমারকে লোভ দেখিয়ে লাভ নেই, কাস্টমারটা কিনবেই। বাট চিপসের প্যাকেট, লজেন্সের প্যাকেট, সবচেয়ে মজার কথা তোমরা যদি ভালো করে দেখো বিগ বাজারে ঢুকে, লজেন্সের প্যাকেট, চিপসের প্যাকেট, ভালো ভালো বিস্কুটের প্যাকেট, নর্মাল না, বারবন বা ওরিও এরকম টাইপের বিস্কুটের প্যাকেটগুলো সবসময় থাকে নিচের দিকে। কেন থাকে বলো তো? বলো তো কেন থাকে নিচের দিকে? ওই যে কেন থাকে? দেখতে পেয়ে কিনে নিয়ে চলে আসি। না, আমি তো আমার চোখের লেভেলে থাকছে না, আমার লেভেলে হচ্ছে ধরো 5টা থাকা, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তো 5টা র্যাকের মধ্যে আমাদের 3 নাম্বার থেকে আমার চোখ পড়ছে। তো চকলেট রাখা আছে, চকলেট এবং ওরিও বিস্কুট রাখা আছে। বাচ্চারা বাচ্চারা দেখলে ওটা মানে এক চান্সে বলে মা কিনে দাও কি বাবা হ্যাঁ, কিনে দাও। বাচ্চাদের জন্য দেখো, তোমার যে হাইট, তোমার হাইট হচ্ছে 3 নাম্বারে আছে, বাচ্চার হাইটে থাকবে 1 নাম্বার বা 2 নাম্বারে থাকবে। তো বাচ্চাদের হাতে যেন পড়ে ওটা, ওই জন্য ওরা নিচে রাখে। সবসময় দেখবে চকলেট বা ভালো দামের দামি দামি বিস্কুটগুলো সবসময় নিচে রাখে, কোনো সময় দেখবে না উপরে রয়েছে, কারণ বাচ্চাদের হাতের সামনে দিতে হবে না, বাচ্চাদের যদি একবার জেদ করে তোমাকে কিনতেই হবে, কিনে দিতেই হবে, কোনো অপশনই নেই তোমার কাছে। এবং দেখবে
তুমি যদি ভালো করে দেখো দেখবে রঙিন জিনিসগুলোকে ওরা বেশি করে হাইলাইট করে, মানে যেই চকলেটগুলোতে রং করা আছে বা রঙিন মোড়কের বাঁধানো সেইগুলো ওরা করে, ঠিক আছে। তো এইভাবে জিনিসটা সাজায়, অনেক অনেক কিছু ভাবতে হয়, মানে একটা সাজাতে গেলে অনেক কিছু ভাবতে হয়। এই যে কিডস কাউন্টারের সাথে যে হোম কাউন্টারটা অ্যাড হচ্ছে, তো এটা কিন্তু ভেবেই করে, যেটা হুটহাট করে করিনি নর্মালি, যে হ্যাঁ হোম কাউন্টার বাকি আছে, হোম কাউন্টার এখানে করে দিই না, একবার না। এর ওখানে ফুলের কাউন্টারটা ওখানে দিয়েছে, মানে আমাদের কিছু আহ, ফুল বলতে ওই বিভিন্ন ফ্লাওয়ার দান, খুব দামি দামি ফুলদানি বা বিভিন্ন প্লাস্টিকের ফুল এগুলো বিক্রি হচ্ছে সবার থেকে, তো ওইগুলো কিন্তু ওখানেই রেখেছে, ওগুলো মেন্স কাউন্টারে রাখে, কারণ জানে মেন্স কাউন্টার ছেলেরা কেউ ওইসব কেনে না, ওইগুলো একমাত্র মেয়েরাই কেনে, তো ওইগুলো সব মেন ওমেন্স কাউন্টারের সামনে রাখবে। আবার দেখো ওয়েস্টের সাথে কিন্তু জুয়েলারি রাখে, কারণ যে ওয়েস্টার্ন প্রোডাক্ট কেনে, যে জিন্স পরতে পছন্দ করে, টপ পরতে পছন্দ করে, জেগিন্স বা জ্যাকেট পরতে পছন্দ করে, তারা কিন্তু অত সোনা গয়না পরে না। তুমি যদি ভালো করে দেখো, ঠিক আছে, সোনা গয়না পরে যারা কুর্তি পরতে পছন্দ করে তারা কিন্তু সোনা, মানে সোনা গয়না বলতে অ্যাকচুয়ালি জুয়েলারি পরতে পছন্দ করে তারা, বা কুর্তির সাথে জুয়েলারিটা ভালো মানে, তো সেই ভেবে ওরা রেখেছে। আচ্ছা এখানে কি কি আছে, এইখানে এই জায়গাগুলো জাস্ট তুমি বুঝে নাও, আর অত কিছু নেই। ফ্রি ফ্লো সার্কুলেশন, এখানে এক ধরনের সার্কুলেশন, দেখো এখানে সব এটা যদি এন্ট্রি হয়, এই জায়গাটা এন্ট্রি হচ্ছে, দেখো সব জায়গাতে তুমি ফ্লো করতে, এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে, সব জায়গায় তুমি আরামসে ঘুরতে পারবে, পুরো জায়গাতে অনেকটা জায়গা এরিয়া রয়েছে তোমার ঘোরার জন্য। এই একটা আছে অ্যাডভান্টেজ, এইগুলো নিয়ে অত পড়াশোনা দরকার নেই, কারণ এগুলো খুব একটা আসে না পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা এইখানে এক রকমের আছে গ্রিড, ঠিক আছে, এখান থেকে হয়তো তুমি ঢুকলে, যেখান থেকে ঢুকছো এখানে পুরো জায়গাটা কভার করে এখান থেকে বেরোচ্ছে, তুমি এখানে সার্কেলও করতে পারো, এখানে তুমি বেরোচ্ছে এইভাবে। তো এইভাবে বিভিন্ন ওয়ে আছে তৈরি করার। আমি এগুলো সব ফটোগুলো আমি এগুলো দিয়ে দেবো, পেজগুলো দিয়ে দেবো, আমি পুরো বিল্ডিং এর পেজটা দেওয়া হয়নি। এখানে এক রকমের আছে, এইটা এইভাবে নিয়ে পুরো জায়গাটা এরিয়াটা ঘুরে, তারপর মানে তোমার দুদিকে, এই দিকেও কাউন্টার আছে আবার এই সাইডেও কাউন্টার আছে, ঠিক আছে, কাউন্টার কিন্তু দুদিকেই আছে, তো দুদিকে কাউন্টারই হয়। এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, এটা ক্যাশ কাউন্টার, ঠিক আছে, এরকম। এইখানে এক রকমের আছে, এইটা এই ধরনের, এখান থেকে ঢুকছো, এখানে একটা যাচ্ছ, আবার এখানে বেরোচ্ছ, এখানে একটা আসছো, এইভাবে করে করে এটা যে কোম্পানি যেইভাবে সাজাচ্ছে, যার যে আয়তন, যে যেভাবে সাজাতে পারে, এইটা জাস্ট এইভাবে ঢুকলে পুরোটা জুড়েই তোমার, যেমন বাজারে হয় না, নর্মাল বাজারে হয়, মাছের বাজার বা সবজির বাজারে কি হয়, পুরো জায়গার শুধু রাস্তাটা খালি আর দুই পাশে সব দোকানপাট বসে আছে, ঠিক আছে, এরকম এটা। আচ্ছা ভিজুয়াল মার্চেন্ডাইজিং এটা পরের দিন পড়াবো। ভিজুয়াল মার্চেন্ডাইজিং খুব ভালো চ্যাপ্টার, এটা পরের দিন শুরু করবো, এটা বেশ বড় চ্যাপ্টার। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা ক্যামেরা অন করো।